আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন। কাকে? বিজেপিকে নিয়ে আসলেন। আর বিজেপিকে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা, কি নাম, নওশাদ সিদ্দিকী এমএলএ হলো, আপনার গায়ে জ্বালা ধরে গেল। খবরদার, হাজার হাজার নওশাদ তৈরি হবে, হাজার হাজার তৈরি হবে। আমি নওশাদের পার্টি করি না, আমি জাতীয় কংগ্রেসের কর্মী, কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। হাজার হাজার আসবাব হবে, হাজার হাজার নওশাদ হবে, হাজার হাজার কামরুজ্জামান হবে। আপনার মতো ওইরকম মন্ত্রী চাই না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মন্ত্রী চাই না, যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে, যার লড়াই করার ক্ষমতা কমে গেছে, যে হক কথা বলতে পারে না, ওইরকম চাই না। আমাদের চাই কামরুজ্জামান, আমাদের চাই নওশাদ, আমাদের চাই না ছাগলের মতন ছাগল শওকত মোল্লা চাই না, আমরা গুন্ডা চাই না, আমরা আরাবুল চাই না, আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই, আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই। আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে, আপনি বোমা বাঁধানোর চেষ্টা করিয়েছেন, মুসলমানকে আপনি ইউজ করেছেন, ইউটিলাইজ করেছেন, আর করতে দেওয়া হবে না। ভুলে যান, বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না। মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধের গাই, যেমন বলবো তেমন। আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি ভুলে যান, মুসলমানরা আপনার কেনা গোলাম নয়, গোলাম নয়, গোলাম নয়। ঠিক, যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম, তো আগামী 2026-এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয়। যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায়, তাদের আমাদের দরকার আছে ভাই। যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয়, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে? দরকার নেই। আপনি ভুলে যান, ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না, আবার ব্রিগেড ময়দান ডাকা হবে, আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি বলেছেন আন্দোলন করতে দেব না, শত্রু ভাববো। হ্যাঁ, হাজারবার কেন, লক্ষবার আন্দোলন করব, শত্রু ভাবুন, দেখি কার কত দম। আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে। একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি, আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন, আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন, আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন। এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে, একটা পাগল ছাগল বলতে বলছে, তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে। আরেকদিকে দুইজন আরএসএসের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও। ইন্সপেক্টর বলছেন, ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন। এর মানে মাননীয়া, আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন, আপনি কিভাবে বলে গেছেন? আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয়, ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে। আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে। উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে না, এর মানেটা কি? আপনি আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন। কাকে? বিজেপিকে নিয়ে আসলেন। আর বিজেপিকে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা, কি নাম, নওশাদ সিদ্দিকী এমএলএ হলো, আপনার গায়ে জ্বালা ধরে গেল। খবরদার, হাজার হাজার নওশাদ তৈরি হবে, হাজার হাজার তৈরি হবে। আমি নওশাদের পার্টি করি না, আমি জাতীয় কংগ্রেসের কর্মী, কিন্তু আমি চাই গণতান্ত্রিক
গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। হাজার হাজার আসবাব হবে, হাজার হাজার নৌসাদ হবে, কামরুজ্জামান হবে। আপনার মতো এরকম মন্ত্রী চাই না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মন্ত্রী চাই না, যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে, যার লড়াই করার ক্ষমতা কমে গেছে, যে হক কথা বলতে পারে না, ওইরকম চাই না। আমাদের চাই কামরুজ্জামান, আমাদের চাই নওশাদ, আমাদের চাই না ছাগলের মতন ছাগল শওকত মোল্লা চাই না, আমরা গুন্ডা চাই না, আমরা আরাবুল চাই না, আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই, আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই। আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে, আপনি বোমা বাঁধানোর চেষ্টা করিয়েছেন, মুসলমানকে আপনি ইউজ করেছেন, ইউটিলাইজ করেছেন, আর করতে দেওয়া হবে না। ভুলে যান, বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না। মুসলমানদের বোকা বানানো, ওয়াকাব আন্দোলন করব কেন আমরা, করব কেন? আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই, সংক্ষিপ্ত শেষ করব। ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা, কসম রব্বে কাদিরের, এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আইনকে পাস, এই ওয়াকাব যদি আইন লাগু হয়ে গেছে, এই আইনটাকে যদি শেষ না করা যায়, এই আইনটাকে যদি ধ্বংস না করা যায়, তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না, এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে। এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইনের কথা আপনারা জেনে গেছেন, বুঝে গেছেন। আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে, আপনারা পড়ে নেবেন, বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন। কিন্তু এইটুকু বলতে চাই, এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না। এ লড়াই খুব জরুরি, এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানের পদ্ধতিতে। আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে ফানুস बनके जिसकी हिफाजत हवा करे, फानूस बनके जिसकी हिफाजत हवा करे, वो समा क्या बुझे जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे। और बोलते चाहे जे सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। মুসলমানদের সম্পত্তি পছন্দ হয়েছে, তাই মুসলমানদেরকে সমস্যায় ফেলছে। কালকে দেবত্ব সম্পত্তি পছন্দ হবে, দেবত্ব সম্পত্তিতে নেবে। তারপর দিন গুরুদুয়ারা, তারপর দিন শিখেদের, তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তি যদি পছন্দ হয় সেগুলো নেবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কেন বিরোধিতা করছি? এখানে বলা আছে আপনার যে আপনার ওয়াক বাই ইউজার যেটা ছিল সেটাকে এরা আর অমিট করে দিচ্ছে, তুলে দিচ্ছে। ওয়াক বাই ইউজারটা কি ধরনের আমি একটু আপনাকে যদি বলি আরো সুবিধা হবে। মৌখিক দান। আপনার এলাকার যে বিখ্যাত ওই কত গম্বুজ মসজিদ আছে বলো না, 7 গম্বুজ মসজিদটা কত দিনের? হ্যাঁ, এইখানে এই বাপদাদার আমল থেকে হয়ে আসছে। বাস্তব তো, কম করে 300 বছর, আমি 2 থেকে 300 বছর। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি 7 গম্বুজ মসজিদের আপনি কাগজ বার করতে পারবেন না ওয়াকাফের। কেন বলুন? 7 গম্বুজ মসজিদটা যে তৈরি করেছে, সেই তৈরি করে গ্রামের মানুষকে বলেছে তোরা দিয়ে দিলাম, অফ করে দিলাম, তোরা নামাজ পড়বি। কেউ আটকায়? আপনার দাদু তার দাদু নামাজ পড়ে আসছে। মোদিজির এখন পছন্দ হয়েছে 7 গম্বুজ মসজিদটা যেখানে আছে ওই জায়গাটা। কিভাবে নেবে? মোদিজি বলছে ওয়াক বাই ইউজারটা আর চলবে না। কিন্তু ওয়াক বাই ইউজার যে 7 গম্বুজ মসজিদটা মৌখিক যিনি দান করে গিয়েছেন, তিনি সংবিধানের মধ্যে থেকে দান করেছে না সংবিধানের বাইরে থেকে দান করেছে? বলুন আপনারা, বলুন। সংবিধানের মধ্যে থেকে দান করেছে, কারণ যে আইনের মধ্যে থেকে করেছে। ওয়াক বাই ইউজার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালের যে আইনটা তৈরি হয়েছে সেখানে বলা আছে মৌখিক দান বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি হয়েছে, সেখানেও ওয়াক বাই ইউজার বৈধ। ইন্ডিয়ান ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে তৈরি, সেখানেও বলা আছে মৌখিক দানটা হেবাটা বৈধ। এছাড়াও সুপ্রিম কোর্টে অনেক জাজমেন্ট আছে মৌখিক দানের উপরে। আমি একটা জাস্ট বলেছি, মোহাম্মদ হেসারউদ্দিন বনাম মোহাম্মদ হেসারউদ্দিন মামলা 1884 সালের,
সেখানেও জাজমেন্ট এসেছে। লেটেস্ট 2000 সালের একটা মামলা রায় এসেছে, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা। এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওয়াক বাই ইউজার বৈধ, আর মোদিজি কি বলছে ওয়াক বাই ইউজার অবৈধ। এবার কবে থেকে অবৈধ? এই 300 বছর আগে যেটা দিয়েছে সেই দিন থেকে অবৈধ। যদি মোদিজি বলতো, আইন যদি বলতো যে আইন পাস হচ্ছে এরপর থেকে মৌখিক দান একটাও নেওয়া যাবে না, তাহলে ভাই আমরা মৌখিক করতাম না। আমার বাপ দাদু মৌখিক কেন করেছে? আইন ছিল বলে মৌখিক করেছে। এখন আপনি আইন বন্ধ করে দেবেন, মৌখিক করব না। কিন্তু এটার কারণ কি? ভারতবর্ষের যা ওয়াকাফ প্রপার্টি আছে তার 50% কি জানেন? মৌখিক। এই কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ সব পূর্বপুরুষরা বলেছে যা এটা আমার জায়গা, তুই এ কর, আমি দান করে দিলাম, ওয়াকাফ করে দিলাম, তোরা ওইটা ব্যবহার কর, ওখানে কবর দিবি, ওখানে নামাজ পড়বি, ওখানে না ঈদগাতে যাবি, সেইভাবে হয়ে আসছে। এইটাই এখন নজরে পড়েছে। ভারতবর্ষের যে 8 লক্ষ একর মতো সম্পত্তি আছে না, ওই সম্পত্তির মধ্যে 4 লক্ষ একর সম্পত্তি হচ্ছে মৌখিক। মোদিজিদের ওখানে নজর পড়েছে, তাহলে 4 লক্ষ একর সম্পত্তির কাগজ দেখাতে পারবে না, এরা নিয়ে নেবে। এর বিরুদ্ধে আমরা এবার এসে যাক, শুধু কি মুসলিমরা ওয়াক বাই ইউজার করেছে? হিন্দু সমাজ, খ্রিস্টান, দলিত, আদিবাসীদের ক্ষেত্রে কি আছে, বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওয়াক বাই ইউজার বৈধ, আর ওয়াকাফের ক্ষেত্রে ওয়াক বাই ইউজার অবৈধ। এই জন্য তো লড়াই। যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলছে, সাম্যের কথা বলছে, নাগরিক অধিকারের কথা বলছে, আপনি যেই ধর্মেরই হতে পারেন না কেন, সংবিধানের 26 নম্বর আর্টিকেল আপনাকে ধর্মচারণের, ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, তাকে আগলে রাখা, পরিচালনার যেখানে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে আজকে আঘাত আসছে, মানে শুধু মুসলিমরা ভাববেন না নিজের উপরে আঘাত, এটা সংবিধানের উপরে আঘাত আসছে। তাই সংবিধানকে রক্ষা করার জন্য কোনো মমতা মোদীর কারো কথা শোনার প্রয়োজন নাই। সংবিধান দেখানোর পথে আমরা প্রোটেস্ট করব, আইনি লড়াই করব, আপনার কলকাতা সুপ্রিম কোর্টে, মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই আমরা চালিয়ে যাব। এটা মাথায় রাখবেন। ভাই অনেক বলার ছিল, আজকের এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি, কারণ আপনার সন্ধ্যা হয়ে আসছে, আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন। যেতে যেতে আমার হাতের একটা কাগজ দেখে নেন। আচ্ছা 2 মিনিট ভাই বসে যান তো, 2 মিনিট। মমতা ব্যানার্জির আমলে চুরি কত হয়েছে একটু শুনবেন, শুনে ছেড়ে দেবো, শুনবেন ভাই? হ্যাঁ 2 মিনিট টাইম নেবো তাহলে। এটা হচ্ছে হাতে আমার একটা কাগজ আছে, 2019 সালে এটা পাবলিশ হয়েছিল, মদের দোকান ওয়াকাফ সম্পত্তির উপরে। কার 2019 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে এখন? যিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, ওয়াকাফ নিয়ে গুতগুতি করবেন না, তার দলের লোকেরা ভাড়া দিয়ে খেত। এবার আর একটু ওষুধ দিয়ে চলে যায় ওদেরকে। হ্যাঁ একটু ওষুধটা দিতে হবে তো, নাহলে তৃণমূলের নেতারা ফিক ফিক করে হাসবে। হ্যাঁ একটু ওষুধটা দিয়ে দিই, আছে কাগজ। মমতা ব্যানার্জি বলেছিলেন বেগম রোকেয়া রিসার্চ সেন্টার হবে আর ওয়াকাফ ভবন তৈরি করব। কোথায়? শিয়ালদার পাশে। 2014-15 আশপাশে বলেছিল। দুর্ভাগ্য, যেটা শিলান্যাস করেছিল সেটা এখন অকেজো হয়ে গেছে, আর নতুন একটা ঈদগাহ নেই, কিন্তু ওয়াকাফ নিয়ে খুব চিন্তিত। আচ্ছা কলকাতায় টিপু সুলতান আমরা জানি বিখ্যাত বাদশা। টিপু সুলতান তার সম্পত্তি আছে এতে আপনার টালিগঞ্জের দিকে, সেখানে তার পূর্বপুরুষ টিপু সুলতানের বংশের লোকেরাই যে কবরে আছে, ওইখানে কবরের ওপরে বিল্ডিং বানিয়েছে সরকারি সম্পত্তির ভেবে, সরি ওয়াকাফ সম্পত্তির ওপরে। তৃণমূলের আমলে হয়েছে। ভাইপোর অফিসটা কোথায় বলুন একটু? কলকাতাতে ক্যামাক স্ট্রিট। কেন এত রাগ বুঝতে পারছেন ওয়াকাফ আন্দোলনকারীদের? খোঁজ নিলে দেখা যাবে হয়তো। কি বলেন একবার? ক্যামাক স্ট্রিটের জায়গা ওয়াকাফ সম্পত্তি পড়ে গেছে না, অলরেডি পড়ে আছে। এবার ভাইপো পড়েছে কি কাকা পড়েছে আমি বলতে পারবো না। ক্যামাক স্ট্রিটে কলকাতায়, কলকাতার ক্যামাক স্ট্রিটের ওয়াকাফ সম্পত্তি লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। এই জন্য এত রাগ। আমাদের ভাঙড়ে বড় ভাইজান বলেছিল 3 বিঘা, তৃণমূলের নেতারা রেডে করে উঠেছে 3 বিঘা নয়, এটা 3 একর। 9 বিঘা ওয়াকাফ সম্পত্তি পাওয়ার গিল্ডে জোর করে দখল করে নিয়েছে। এই ধরনের ভাই অনেক আছে। আমি আপনাদের একটা কথা বলবো, এই আন্দোলন আমরা চালিয়ে যাব, এই আন্দোলন আমরা বন্ধ করব না।
মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। আইনি পার্টটা আমাদেরকে আপনি ছেড়ে দেন, সুপ্রিম কোর্টে বুঝে নেব। মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে, হবে তো? তবে একটা কথা, এই আন্দোলন করে এই ওয়াকফ সংশোধনী আইন মোদিজিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব। তারপরে তার সাথে সাথে আমাদের একটা লড়াই লড়ে যেতে হবে, আবার আইনের হাত দিয়ে এই ক্যামাকি স্ট্রিটের যারা সম্পত্তি খেয়েছে গলায় হাত ঢুকিয়ে সম্পত্তিগুলো আমরা বার করব। ৭৬,০০০ বিঘে যে সম্পত্তি বেহাত হয়েছে সেইগুলো আমরা কি করব? উদ্ধার করব। সকলে ভালো থাকবেন। আপনারা আমাদের কমিটির ডাকে এসেছেন, ধন্যবাদ জানাই। কটা বাজে গো? আমাদের বক্তব্য, আপনারা 1 মিনিট দাঁড়িয়ে যান ভাই। ভাই যারা যেভাবে আছেন একটু ঘুরে যান তো এদিকটায়, একটু ঘুরে যান। 26,000 চাকরি বাতিল নিয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক আপনাদেরকে 2-1টা কথা শোনাবে। রোগটা কোথায়? উনি তো মাস্টার মশাই, রোগটা আপনাকে শোনাবে যে ডুবছিল একা, পুরো নৌকো সমেত কেন ডুবালো। 1 মিনিট। उसूलों पर अगर आँच आए टकराना जरूरी है। उसूलों पर अगर आँच आए टकराना जरूरी है। तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। তুমি যদি জীবিত হও তো জীবিত দেখানোটাও জরুরি যে হ্যাঁ আমি জীবিত আছি। আরেকটি শায়ের বলছেন, না কলম সে না তলवार से, ना कलम से ना तलवार से हम लड़ेंगे हक के इजहार से। ना कलम से ना तलवार से हम लड़ेंगे हक के इजहार से। वफ की जमीनें ना होगी नीलाम, हर मुसलमान देगा इसका पैगाम ममता बनर्जी और मोदी को। আমার মঞ্চে উপবিষ্ট আছে কামরুজ্জামান ভাই, ব্রিগেডের ময়দান থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বাঙালি মুসলিমদের মধ্যে অন্যতম আন্দোলন মুসলিম আমরা গর্বিত। ব্রিগেডের ময়দানে থেকেছিলেন মমতা ব্যানার্জির রাতের খুন কেড়ে নেওয়া হয়েছিল।